তো আমি তো টোটাল অ্যাড্রেস দিই না, টোটাল অ্যাড্রেস দিলে তোমরা 2 দিন করে পাবা, বুঝতে পারছো? পোলার সিস্টেম একটু বলে দিই, তাহলে আজকে তুমি ক্লাস করছো, ওকে? আজকে কি কালকে কি প্রোগ্রাম কি দিলাম, তো যে একটু পরে ভর্তি হয়েছে, যেমন তোমার নাম কি? মাহাদি। তোমার নতুন নাম খুঁজতেছি আমি, দাঁড়াও। আচ্ছা, তো দেখা যাচ্ছে যে মাহাদি ক্লাস পাচ্ছে গুলোকে ধরো 13টা, কিন্তু টোটাল নাম্বার অফ ক্লাস হলো 32। ঠিক আছে? তো মাহাদির অ্যাড্রেস কত হবে বলো 10 এর মধ্যে হিসাব করে দেখো। 32টা ক্লাসে যদি প্রেজেন্ট থাকে 13 দিন, অতএব একদিন যদি থাকবে 13/32, অতএব 10 মার্কের জন্য সে পাবে 13 × 10/32। দেখো না কত হয়? 13 ইনটু 130 কত হয়? আরে কত পাবো তুমি? কত? 4 পয়েন্ট 10 এর মধ্যে তুমি যদি 4.06 পাও, মাঝে আমাদের 4 যদি পাও, তাহলে তোমার নাম্বার অনেক 4 হয়ে গেল না? এই জন্য আমরা এটা করি না, আমরা যেটা করি সেটা হলো গিয়ে ম্যানুয়ালি করি অন এভারেজ। ঠিক আছে? যে সবচেয়ে বেশি হাইস্ট পাবে সে 10 এ 10, আর বাকি যা 9, 9.5, 8.5, 8 এর নিচে দিই না, মানে 8 এর নিচে কাউকে দিই না যারা প্রেজেন্ট। আর যারা 50% এর বা 60% এর কম থাকে তারা মোটামুটি 3, 4, 5 এরকম পায়, উইথ প্যারেন্টস স্কলার বা বোনাস আর কি। টপ 10টা ফ্রি আর কি আমার চেষ্টা। আচ্ছা, তো দেখো সেটা হলো গিয়ে ধরো এখানে বৃষ্টি পড়তেছে অনেক জোরে জোরে, ধরে নাও। আচ্ছা, তো আমি যদি একটা প্লেট ধরি, আমি যদি এই প্লেটটা এখানে ধরি একটা বিশাল বড়, তো বৃষ্টি যখন পড়তেছে তখন প্লেটের মধ্যে কি বৃষ্টি আটকা পড়বে, নাকি সবগুলো প্লেট মানে পাস হয়ে ছেদ হয়ে বের হয়ে যাবে? পুরো মেটাল প্লেট বলো তো। প্লেট আটকা পড়ে যাবে না? আচ্ছা, তো আমি যদি এভাবে ধরি কি হয় বলো তো? এখন কিছু হালকা এই সাইডে বের হয়ে যাবে যেখানে আগে এই সারফেসটা ছিল, তাই না? আচ্ছা, আমি হালকা কাট করছি, রাইট? সবুজ মাত্রা হলে ভালো হতো। দেখো তো বুঝতে পারতেছো কিনা? হ্যালো স্যার, আপনার ফোন বলতে গিয়ে সব ফাটাই দিয়েছি আমি। আচ্ছা বলেন। সে কি কোর্স নিচ্ছে না করতে? না তো স্যার, না না না, অন্য না স্যার, কোনো ঠিক আছে। দেখেন চেঞ্জ করি। সরি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোথায় বলতেছিলাম? হ্যাঁ, কাজ করে দিলাম তাই না? এই বলো না তুমি কই লাস্টে কি হবে বাবা? কিছু জিনিস যদি পড়ে যাবে, কিছু জিনিস এখানে বাড়ি খাবে না। আচ্ছা, আমি আরেকটু কাজ করলাম। বৃষ্টি কিন্তু অবিরাম পড়তেছে, কি করতেছে বলো? বৃষ্টি অবিরাম পড়তেছে। এখন কি হবে বলো তো? আগের থেকে আরো বেশি করে এই পাশে পাস হয়ে যাবে না? আচ্ছা, আরেকটু কাজ করলাম। এখন কি হচ্ছে বলো তো? কিছু কিছু বাড়ি খাবে আর ম্যাক্সিমাম গুলো সাইডে চলে যাবে, রাইট? তো এটা এরকম হইলে পাথটা এরকম হবে না? বুঝতে পারতেছো? আচ্ছা, আরো যদি আমি এরকম পুরো লম্ব বরাবর খাড়া করে দিই, হ্যাঁ স্ট্রেইট রাখি, ইনক্লাইন রাখি, 90 ডিগ্রি বরাবর রাখি উইথ দ্য এক্স অ্যাক্সিস, ঠিক আছে? এরকম করে দিলাম। এখন কি হবে বলো তো? ম্যাক্সিমাম বৃষ্টি পাস হয়ে যাবে না? দুই একটা ফুট এখানে হয়তো লাগবে। আচ্ছা, আমাকে একটু বলো তোমরা, এই যে আমি যখন হরিজন্টালি ধরতেছি আর ভার্টিক্যালি ধরতেছি, সেই ক্ষেত্রে আমার ম্যাক্সিমাম বৃষ্টি আটকা পড়তেছে এবং ম্যাক্সিমাম বৃষ্টি পাস হয়ে যাচ্ছে, রাইট? তো এই ক্ষেত্রে আমরা কি বুঝতে পারবো? কিছু বুঝতে পারো না? বৃষ্টিটা বাধা পেতেছে এখন। আচ্ছা, আর কোশ্চেন আবার আচ্ছা, কোশ্চেনটা বল কি, আমি যখন বৃষ্টিটাকে বাধা দিচ্ছি একটা প্লেট দিয়ে,
সো বেসিক্যালি আমি এতে কি বুঝতে পারতেছি যে প্লেটের অ্যাঙ্গেল বা কি কি মানে এখান থেকে ফেনোমেননটা আমি কি বলে যে আমি বৃষ্টিটাকে কাট করতেছি নাকি বৃষ্টিটাকে বাধা দিচ্ছি নাকি বৃষ্টিটাকে পাস করতে দিচ্ছি নাকি প্লেটকে অ্যাঙ্গেল করতেছি কি বুঝলে এখান থেকে বলো তো কি এটা প্লেটকে অ্যাঙ্গেল করার মাধ্যমে আমরা বৃষ্টির ফ্লোটাকে কম বেশি বৃষ্টিটাকে আমরা অ্যাঙ্গেল করতেছি। বৃষ্টি হচ্ছে ওইটা মানে বৃষ্টির যে একটা ভর, হ্যাঁ ওইটা হচ্ছে বৃষ্টির ভর মানে কণাগুলির যে ভর সেটা হচ্ছে গ্র্যাভিটিতে অ্যাট্রাক্ট করছে and হচ্ছে কি ও তো ওর গতিতে নামতেছে, তো ও তো সোজা নামতে ছিল, আমরা হচ্ছে কি এটা দিয়ে বাঁকাই দিচ্ছি, দেন ওর মানে ও যেখানে পড়তো সেখানে না করে ও একটু সাইড করে পড়ছে। আচ্ছা তোমার জায়গা থেকে তুমি ঠিক আছো তুমি তো উচ্চ শিক্ষিত ভালো বলছো বেসিক্যালি এটা এরকম না আসলে আমি যে প্লেটটা বৃষ্টির কোনো ভরের সাথে গ্র্যাভিটির কোনো সম্পর্ক নাই ও আগে যেমন করতেছিল এখন এমনি করতেছে হ্যাঁ নাটক করলাম একে দিয়ে ঠিক আছে কি করলাম বলতো কিছু বৃষ্টি আমি আটকাচ্ছি কিছু বৃষ্টি আমি পাস করতে দিচ্ছি কিছু বৃষ্টিকে আমি রুলি পাস করতেছি ঠিক আছে তো সিগনিফিকেন্ট আসলে আমার এই ঘোড়াটার উপরে এই ঘোড়াটাকে আমি কি বলতে পারি বলো তো অ্যাঙ্গেল বলতে পারি না বা টিল্ট বলতে পারি না এই টিল্ট বুঝো কাট করা আঁকাবাঁকা করা ঠিক আছে আচ্ছা টিল্ট আঁকাবাঁকা করতেছি এর ফলে কি হচ্ছে বলো তো আমার চেঞ্জেস অফ রেইন আসতেছে না রেইন ফ্লো আসতেছে না বা রেইন ফল আসতেছে না যেটা বলো না কেন আসতেছে না আচ্ছা আর কি আসতেছে বলো তো দেখি কোনটা বলতে আর কি আসতে পারে আমি কি এটাতে বলতে পারি না যে কি পরিমাণ এখানে বাড়ি খাবে কি পরিমাণ এখানে আঘাত পাবে কতগুলো আঘাত পাবে সো এটাকে একটা স্ট্রেন ম্যাটার করতেছে না এখানে আচ্ছা তার মানে এখানে একটা স্ট্রেন ম্যাটার করতেছে এই যে এতগুলো কথা বললাম এগুলো সবই আসলে ফ্লাক্স বুঝতে পারছো বৃষ্টি একটা উপমা মাত্র সো বেসিক্যালি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যখন ফ্লাক্সটা পাস করে আমি একটা মেটালিক প্লেট বা কোনো একটা অবজেক্ট দিয়ে ফ্লাক্সটাকে ভ্যারি করতে পারতেছি ওকে যখন এই ফ্লাক্সটাকে ভ্যারি করি তখন আমি একটা ফর্মুলা লিখতে পারি তোমরা সবাই দেখো লাস্ট ক্লাসে লিখছিলাম psi E dot A dot থাকে না আসলে cos রাখি cos থিটা ঠিক আছে থিটা তো পাই থিটাই কি সমস্যা নেই হ্যাঁ আচ্ছা সো বেসিক্যালি এই থিটাটা হচ্ছে সেই থিটা যে থিটাতে আমি আলটিমেটলি বলতে পারবো যে কতটুকু কাট করলে আমি আসলে ফ্লাক্সের ভ্যারিয়েশনটা পাবো ডিপেন্ডস আপন দি ইলেকট্রিক্যাল ফিল্ড এন্ড ওয়াট এন্ড স্ট্রেন ওকে আচ্ছা ঠিক ঠিক আসছে আসে না আচ্ছা সো এখন খেয়াল করে দেখো আমি একটা আরেকটু एग्जांपल দিই ধরো তোমরা মশারির মধ্যে থাকছো না মশারির মধ্যে মশা কখন ঢোকে যখন ফুটা থাকে যখন ফুটা থাকে আর যখন মশারি ওঠানো হয় রাইট তা আমি কতগুলো মশাকে আমার মশারিতে এন্টার করাবো এটা ডিপেন্ড করে কার উপরে আমার উপরে না আচ্ছা আরেকটা জিনিস উপর নির্ভর করে সেটা হলো মশারিতে কতগুলো ফুটা আছে এগুলো জিনিসের উপর নির্ভর করে আচ্ছা সো বেসিক্যালি হতে পারে কি মশা কতগুলো আছে ভালো হয় হ্যাঁ যদি মশাই না থাকে তাহলে ঢুকে কোথায় আমি তো রেঞ্জকে ফিক্স করে দিছি তাই না আচ্ছা রেঞ্জ তো কনস্ট্যান্ট এখন রেইন তো অনেক বেশি ছিল মানে আচ্ছা মশা অনেকগুলো আছে ঠিক আছে তোমার চারপাশে খালি মশা আর মশা এখানে 30টা মশা আছে ওকে ফ্যাক্ট হলো কি আমার মশা যদি ফুটো থাকে আমার মশা যদি উঠানো থাকে সো আমরা একটা মশা থেকে 100 মশা থাকবে মশা ঢুকবে বুঝতে পারতেছেন সো আলটিমেটলি মশাকে তো আমি কন্ট্রোল করতে পারতেছি না আমি কন্ট্রোল করতে পারছি কাকে আমার মশারিকে এটা তো বুঝতে পারতেছি সো বেসিক্যালি আমি কতগুলো চার্জকে আমার সারফেসের মধ্যে আনবো একটা এনক্লোজ এরিয়ার মধ্যে এটাই হলো কি গাউস অ্যাঙ্গেল বলে গেছে এটাই হলো কি গাউস ল বা গাউসের সূত্র তোমরা ইন্টারনেট মুখস্থ লিখছ না এভাবে করে কি লিখছ বলো তো এই খাতা কলম কই সবাই কি লিখছ বলো তো ইন্টারনেট সবাই মনে পড়ে সূত্রটা আর কি ছিল বলো তো এখানে আমি গেছি দেখো তো এটা মনে পড়ছে কিনা মনে পড়ছে এটা আচ্ছা বেসিক্যালি কিছুই না গসের সাথে যেটা করে ফ্লাক্সের এই ইলেকট্রিক ফিল্ড আর এরিয়ার মধ্যে ইন্টিগ্রেশনটা আছে ওটা সে ক্লোজ করে দেয় কি হবে সে একটা লিমিট দিয়ে বলে দেয় যে আমি যদি এখানে
ডিফারেন্সিয়েশন অফ এরিয়া যেটা আছে আমার যে হলো গিয়ে পার্টিকুলার যে ইনক্লোজ এরিয়া আছে বা জায়গা আছে ওই জায়গাটাকে নিয়ে আমি যদি পার্টিকুলার ইলেকট্রিক ফিল্ডকে সীমাবদ্ধ করতে পারি একটা লিমিটের মধ্যে, তাহলে আমি ওর মধ্যে যে কাজগুলো করতে পারবো আলটিমেটলি যে স্ট্রেনটা পাবো ওর প্রতি ফ্লাক্সে আমার কি বলো তো, ওই ফ্লাক্স আমার কি বলো, সব ভুলে গেছো? স্যার ফ্ল্যাক্স কি? ফ্লাক্স কি ক্লাস করছিল খেয়াল করুন করুন। ক্লাস সমীকরণ ক্লাস ক্লাসে আলোচনা করছিলাম। শর্ট করে দিন। কেউ বলতে পারো ফ্লাক্স কি? ফ্লাক্স আসলে বলা এইভাবে না, ইলেকট্রিক ফ্লাক্স মানে অ্যাক্টিভ ফ্লাক্স আর কি, ম্যাগনেটিক ফ্লাক্স কি ক্লাসে বলতে পারবো? ইলেকট্রনের ফ্লোয়ের কারণে ইলেকট্রনের ফ্লোয়ের কারণে যে ইন্ডাক্টর কয়েলে যে এটা হয় নেগেটিভ পয়েন্ট আমরা এখানে নাই, এখন বলবো। লাস্ট ক্লাসে বলছিলাম যে আমার যদি একটা তারের মধ্যে দিয়ে বা হলো কি একটা স্পেসিফিক কন্ডাক্টরের মধ্যে যদি ইলেকট্রন ফ্লো হয়, সেই ইলেকট্রন ফ্লোর কারণে ওখানে ম্যাগনেটিজম কাজ করে, ঠিক আছে? এই ম্যাগনেটিজমটা আলটিমেটলি একটা ইলেকট্রিক ফিল্ড বেসে কাজ করে এবং তার একটা নির্দিষ্ট হলো কি মুভমেন্ট আছে। সো আমি যে বলয় বা বলরেখাটা পাই, এই বলরেখাটা আলটিমেটলি আমার ফ্লাক্স বলা হয়, আর ম্যাগনেটের জন্য যে ফ্লাক্সটা সেটা ম্যাগনেটিক ফ্লাক্স বলা হয়। আমি ছিলাম। ঠিক আছে, এটা মনে পড়ছে নাকি বলো তো? জি। আচ্ছা, এটা একটু এক্সটেন্ড ছিল, সেটা হলো কি ভুলে গেছি, কিউ এনক্লোজ where by a মনে হয়, দেখো তো না এপসিলন নট, এখন মনে পড়ছে। হ্যাঁ দেখো তো ইন্টারে তোমরা এই সূত্রটা পড়ছিলে কিনা, মাহাদি পড়ছিলে এটা? ও মাহাদি পড়ছিলা? বলে গেছো না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওকে, আচ্ছা এখন আমি কখন ফ্লাক্স জিরো পাবো একটা এনক্লোজ এরিয়ার মধ্যে, আর কখন ফ্লাক্স শূন্য পাবো কে বলো তো? প্লেট বাদ দাও, তুমি একটা সারফেস নাও, সারফেস নিয়ে কাজ করি, প্লেট বাদ সারফেস নিয়ে কাজ করি। সো এটা হলো একটা সারফেস, এখানে একটা প্লাস চার্জ আছে, এটা একটা সারফেস। এখন বলো কোথায় হলো কি আমরা, আচ্ছা এখানে প্লাস চার্জ, এখন বলো কোথায় আমরা সর্বোচ্চ ফ্লাক্স পাবো আর কোথায় সর্বনিম্ন ফ্লাক্স পাবো? তুমি কি আছো নতুন আসছো নাকি? তুমি ওকে দাঁড় করানো কেন? আগে আসবে পড়াশোনা করে একটা পুরো একদম হট টপিক আছে তো, এই জায়গাটা বড় সমস্যা। চেয়ারে বসো না, এদিকে মুখ করে দেখো কি পড়াচ্ছি। আচ্ছা কেউ বলতে পারবা যে এখানে সর্বোচ্চ আর সর্বনিম্ন কত, মানে কোথায় আমরা সর্বোচ্চ ফ্লাক্স পাবো কোথায় সর্বনিম্ন ফ্লাক্স পাবো? সারফেসে আমরা সর্বোচ্চ পাবো। সারফেসে সারফেস সর্বোচ্চ পাবো কেন? ছড়ে আছে সারফেসে। এক্সেলেন্ট, এই মার্কের জন্য জোরে হাত তুলে দাও। এই প্রথম মানুষ কিছু একটা সঠিক অ্যান্সার দিচ্ছে শুদ্ধ ভাষায়। আচ্ছা বেসিক্যালি চার্জটা হলো কি চারদিকে ছড়ায় যাবে, সে যে ইন্টারসেক্টটা করবে একটা এটা নির্দিষ্ট সারফেসের মধ্যে এনক্লোজ এরিয়ার মধ্যে, তো সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি বাধা পাবে, বুঝতে পারতেছি? সবচেয়ে বেশি বাধা পাওয়ার জন্য আমার ফ্লাক্সটা হলো কি হাইয়েস্ট হবে। আর এখানে খেয়াল করে দেখো চার্জটা যখন এখানে আছে ও আসলে প্যারালাল ভাবে চলে যাবে, পাস হয়ে যাবে, ঠিক আছে? ওকে বাধা দেওয়ার কেউ নাই। সবসময় এরকম না যে প্লেট ধরবা প্লেট কাট করব, এটা সারফেসের উপর ডিপেন্ড করবে যে আমার চার্জটা কোথায় আছে। আমি বুঝতে পারতেছি? আমার যদি সারফেসের মধ্যে চার্জটা পাস হয়ে যায়, আমার কি কোনো ফ্লাক্সকে সে কাটা দিচ্ছে? কোনো জায়গায় কোনো আঘাতপ্রাপ্ত করতেছে? কিছু করতে পারতেছে না। দ্যাটস ওয়াই এখানে নেট ফ্লাক্স হবে শূন্য। আমি বুঝতে পারতেছি? আচ্ছা ওকে, so basically flux doesn't depend on the size of the shape. লিখে নাও, লিখে নাও, এটা তোমাদের কোথাও নাই, ঠিক আছে? ফ্লাক্স কিসের উপর ডিপেন্ড করে বলো তো তাইলে? সার্টিফিকেট ম্যাগনেটিক ফ্লাক্স বেসিক্যালি হ্যাঁ ম্যাগনেটিক ফ্লাক্সের ঠিক কাজ করতেছে। সো আমাদের যে অল দ্য চেঞ্জেস যেগুলো আছে ইলেকট্রিক ফ্লাক্সের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমাদের অনলি যদি ক্লোজ সারফেস হয় সেই ক্ষেত্রে আমাদের কি গস সূত্র থাকবে, ওপেন সারফেসের ক্ষেত্রে গস সূত্র থাকবে না, কারণ সূত্রের মধ্যে বলা আছে কিউ এনক্লোজড। সো এনক্লোজ এর মধ্যে যে চার্জগুলো আছে ওটা যদি আমি এপসিলন নট দিয়ে ভাগ দিই, সেই ক্ষেত্রে আমি এই টোটাল ফ্লাক্সটা পাবো টু আ পার্টিকুলার এনক্লোজ এরিয়া। ওকে আচ্ছা,
সো বেসিক্যালি আউটসাইডের চার্জ যদি আমি চিন্তা করি, বলো তো এই সারফেসের বাইরে এই জায়গাটায় চার্জের মান কত? নাই বলো না, চুপ করে আছো কেন? এটা সারফেস না, সারফেসের বাইরে চার্জের মান কত? কিউ এর মান কত? কি ব্যাপার? ফ্লাক্সের মান কত হবে এখানে? এখানে সবচেয়ে বেশি এই জায়গাটায় সারফেস এরিয়া, এটা ক্লোজ সারফেস এরিয়া, এই জায়গায় ফ্লাক্সের মান কত? গসের সূত্র কিসের মধ্যে কাজ করে বলো তো? বদ্ধ পৃষ্ঠ, বদ্ধ সারফেসের মধ্যে না? এটা কি বদ্ধ জায়গা না বাইরের জায়গা? বাইরের ফ্লাক্স তাহলে কত হবে? জিরো হবে না? বুঝতে পারছো? আচ্ছা, তো আমাদের সবকিছু হিসাব ভিতরে হবে। জিরো হবে কখন? যদি 5 থেকে 0 মধ্যে 5 ইলেভেন চার্জ গুলো কোনো ফ্লাক্সে কাটার পড়ে না, শূন্য হবে। আর যদি কোনো বাইরের সারফেস কোনো একটা জায়গায় হয়, এখানে একটা জায়গায় হয়, এই জায়গাটায় হয়, যদি বলে এই জায়গায় কেমন হবে, তাহলে এই জায়গায় শূন্য, কোনো কথা নেই। কারণ ওই জায়গায় ফ্লাক্স তো আমি জানি না, ক্যালকুলেট করতে পারবে না আর কি। কারণ চার্জটা আছে আমার এই জায়গায়, ওইখানে চার্জ তো কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। আমি বুঝতে পারতেছি? ধরো আমি একটা তার এখানে নিলাম, খেয়াল করে দেখো, একটা তার নিলাম, ইলেকট্রন পাস হচ্ছে, কারেন্ট পাস হচ্ছে। আমি একটা গ্যালভানোমিটার নিলাম, ওকে? গ্যালভানোমিটার যখন কাছে আমরা ওই যে ভূতের ডিটেক্টর আছে না, ভূত মাপলে কি করে, টিটিটি কাটানোর না, ওরকম দেখবা যে গ্যালভানোমিটার কাটানো করতেছে। তার মানে ওখানে ম্যাগনেটিক ফিল্ড আছে, ফ্লাক্স কাট করতেছে, দ্যাটস ওয়াই গ্যালভানোমিটার রিডিংটা পাচ্ছে যে এখানে আমার ম্যাগনেটিজমটা আছে। ইনশিয়ালি আমরা দেখো গ্যালভানোমিটার যখন এখানে রাখতেছি, আমার এখানে হলো কি আমার তার, আমার ইলেকট্রন ফ্লো হচ্ছে, ইলেকট্রন ফ্লো হচ্ছে আমার গ্যালভানোমিটার এখানে। আমি কি কোনো ভাবে গ্যালভানোমিটার রিডিং পাবো এই জায়গায়? সম্ভব? ওইখানে নিয়ে গেলে গ্যালভানোমিটার রিডিং পাবো? পাবো না। কেন বলো তো? কারণ ওখানে ফ্লাক্স শূন্য। বুঝা গেছে? আচ্ছা, এই জিনিসটা এখানে বলছে যে চার্জটা আমার বাইরে বেরোলে আউটসাইডে শূন্য হবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন কিছু ব্যাপার আছে, ধরো আমি কিছু পয়েন্ট বলতেছি, 4টা পয়েন্ট লিখে নাও তোমরা। তুমি দাঁড়াচ্ছ কেন? ও আচ্ছা, তোমার পরিচয়টা দিয়ে দাও সবাই। ওই যে মাহাদি বলছে না, মাঝখানে এসে বলো সবাইকে। আমার নাম গোলাম রাব্বি হাবিব, বাবার নাম হাবিবুর রহমান, মায়ের নাম রেখা ইয়াসমিন, আমার গ্রামের বাড়ি মানিকগঞ্জ। এসএসসি বরুণ উচ্চ বিদ্যালয় আর এইচএসসি হচ্ছে মিরপুর বাংলা কলেজ সাল। বাংলা করে জি। বলো ছেলে, দেখো সাল কত? আমরা এখানে কেউ ভালো লাগে শান্ত করে ঠিক করে অ্যান্সার করো। কোনটা? একুশ আর এটা 23। এটা বলি না আমার উদ্দেশ্য। ভালো লাগে। এগুলি ভালো লাগে? আমার না। দাও না। তোমার মাহাদিকে আগে থেকে পরিচিত? না। তোমার বাবা ওর বাবাকে পরিচিত? সবসময় দেখছি আব্বা নেই, মা নেই। সবাই আশা করে যে আমাদের বাপ মাদের ঠিক আছে, সিরিয়াসলি জিজ্ঞেস করো কানে কানে কি এটাই বলতো, ঠিক আছে? যে তুমি প্লেস দানা কলেজ থেকে তারপর কোথাও ট্রাই করো নাই? ভার্সিটিতে ভালো থেকে নেই স্যার, ন্যাশনাল ভার্সিটি ভর্তি পড়াশোনা দিয়ে পাস হয়েছে। কেন ভালো পড়াশোনা হয় না, আমাদের এখানেও হবে না। এখন তো ভালো হবে তুমি রাখো না আরো বলতে চাইছিল কিন্তু সাবজেক্ট ন্যাশনাল লাইনে নাই। ক্লাসের কথা বলছিলাম না, একটা ছেলে একদম প্রায় নষ্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, পয়েন্টগুলো লেখো। একটা হলো কি পয়েন্ট চার্জ, কোশ্চেন একটা অন্যভাবে আসবে তো পরীক্ষায়। একটা কি পয়েন্ট চার্জ। আচ্ছা, যদি আমরা কোনো কথা বলতে যাই বা কোনো ক্যালকুলেশন করতে যাই, আমি পয়েন্ট চার্জ নিয়ে কথা বলতেছি, একটু রিকল করো, হ্যাঁ? ভালো করে মনোযোগ দাও। ইয়া, তোমার নামটা কে বলে যায়? তুমি না, তোমার পিছনে সিয়াম। সিয়াম, একটু বলতে পারবা বাবা পয়েন্ট চার্জটা নিয়ে কি ছিল, কোথায় পড়ছিলাম? এই পাতল পাতল, তুমি বলো। 9 এর পরে তুমি ব্রাজিল স্ট্রাইকার ভুলে গেছো?
হ্যাঁ হ্যাঁ তুমি উত্তরে যাচ্ছে করে আসছো বলো পয়েন্ট চার্জের জন্য কি কোন সূত্র অ্যাপ্লাই হয় কি বলো বাবা দুইটা বল নিলাম না ধাতব বল একটা প্লাস একটা মাইনাস সব ভুলে গেল এই তুমি ক্লাসে আসলে না সেদিন দুসরা বলো তো কি ছিল পয়েন্ট চার্জ কোন একটা বিন্দুর ভিতরে এই কার সূত্র এখানে অ্যাপ্লাই হয় হুকে না না হুক না হুক তো স্প্রিং এর ছিল দ্বিতীয় বলতে পারবা বলতে পারবা বলের সূত্র ছিল বলের কয়দিন আগে পড়েছি চ্যাপ্টারে এই সোহান সোহান বলো পুরো ভুলে গেল দুইটা বিন্দু চার সূত্র কি রে বাবা আচ্ছা তারপর দেখো যদি অসীমের ক্ষেত্রে হয় অসীম ইনফাইনাইট লাইন চার্জ হয় সেক্ষেত্রে কি হয় বলতো গসের সিলিন্ড্রিকাল সূত্র হবে হ্যাঁ আমি শিখাই দিচ্ছি পরীক্ষা আসলে তুমি বলতে পারবা যে কোনটার ক্ষেত্রে কি গসের সিলিন্ড্রিকাল ফর্মুলা হবে আচ্ছা যদি এমন হয় কোন একটা কন্ডাক্টরের ক্ষেত্রে ই যদি শূন্য হয়ে যায় হ্যাঁ ই শূন্য মানে কি বলতো ই শূন্য মানে কি ফিল্ড যদি শূন্য হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা কার সূত্র অ্যাপ্লাই করব মানে এখানে কোথায় কোনটা সবচেয়ে বেশি প্রযোজ্য হবে বলতো গাউসের হ্যাঁ হ্যাঁ গাউসের এক্স্যাক্টলি ঠিক আছে শেয়ার ছিল আচ্ছা বোঝা গেছে আচ্ছা এই যে এতগুলো কথা বললাম এগুলো কোনো কিছু স্লাইডে নাই হ্যাঁ তো মোটামুটি হলো কি এখানে একটা কনসেপ্ট দেওয়া আছে লাস্ট ক্লাসে আমি একটু আলোচনা করছিলাম সো সারফেস ইন্টিগ্রালের কথা বলছিলাম এই যে কাটকুট হওয়ার যে ব্যাপারটা এই যে ই এর যে ফ্লোটা সেখানে যে একটা ভেক্টর রাশি দেখা যাচ্ছে আর কি তো বেসিক্যালি একটা সারফেস এর মধ্যে যে এই যে কাপের ফলে যে আমি কেরাটা পাই বাই দ্য ওয়ে একটা ব্যাপার আছে এই যে আমার কাজ হচ্ছে হ্যাঁ তো এটা কি আমি এখান থেকে নিব নাকি উলম্বর সাথে নিব বলো তো আমি যে থিটা অ্যাঙ্গেল নিলাম সেটা কি আমি উলম্ব বরাবর নিব নাকি নিচ বরাবর নিব কি বলতে পারবা উলম্ব কেন উলম্ব বরাবর নিচ নিচ বরাবর মানে হরিজন্টাল বরাবর কেন চাঁদা থেকে আমরা তো এইভাবেই এটা কি চাঁদা ভালো করে মনে করো আমার ইটা পাস হচ্ছে এভাবে করে প্লেটটা এখানে ই বাধা দিচ্ছে রাইট ই বাধা দিচ্ছে সো আলটিমেটলি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের যে আমার ইলেকট্রিক ফিল্ডে যে ইটা আছে আর আমার যে সারফেসটা আছে এর সাথে ক্ল্যাশ হচ্ছে কোন জায়গায় বলো তো খেয়াল করতে হতো আমার উলম্বের সাথে এই জায়গাটায় না আমি যদি এই অ্যাঙ্গেলটা নিই এটা তো আমার বাহিরের অ্যাঙ্গেল আমি সবসময় ভিতরের অ্যাঙ্গেলে কাজ করি না তো ভিতরের অ্যাঙ্গেল আলটিমেটলি কিন্তু থিটাটা আমি আবার বলতেছি ই যখন পাস হচ্ছে এটা যদি আমার প্লেন হয় ই যখন পাস হচ্ছে পাস হয়ে গেল এই পাশ দিয়ে হ্যাঁ আমি যদি এই অ্যাঙ্গেলটা নিই তাহলে কি এটা নিচের অ্যাঙ্গেল হয়ে গেল না এই অ্যাঙ্গেল ধরো নেবরকার অ্যাঙ্গেল ধরে আসো ঠিক আছে বুঝতে পারছি এটা ইউজ করব হ্যাঁ হ্যাঁ সো এটা আমার প্লেন হ্যাঁ সো ই যদি এভাবে করে পাস হয় দাও আমার কাছে আসলে এই যে নিচে ধরো আর বাবা এই যে এখানে অ্যাঙ্গেলটা ধরবা আমার হাতের সাথে হাতের সাথে এই জায়গাটায় হ্যাঁ এই যে দেখো তো এটা হয়ে যাচ্ছে না এটা কি বাইরের অ্যাঙ্গেল না তাহলে হওয়ার উচিত কোনটা বলো তো এই প্লেনের সাথে না দাও উপরে যাও উপরে হাত ধরে এবার হাতটা এভাবে ঘুরাই দাও মুরগি ধরার জন্য আরে মার্কার হ্যাঁ এই তো মার্কার থেকে এই বরাবর আরে অ্যাঙ্গেল দাও না এমনি করে আছে ঠিক আছে এই হাসি বসো তো মুরগি ধরনের জীবন গ্রামের বাড়িতে গিয়ে দেশে মুরগি ছেড়ে দিবা ঠিক আছে মুরগি কেন ধরবো না আরে এখান থেকে এই অ্যাঙ্গেল বরাবর স্যারের হাত থেকে এখন ঠিক আছে বুঝতে পারছো তাহলে কি এটা ভিতরে কোণ না বাইরের কোণ ভিতরে ভিতরে হচ্ছে এখন দেখো তো আমি প্লেটটাকে কাট করতেছি ফিল্ডটা এই হচ্ছে কোন অ্যাঙ্গেলটা হচ্ছে বলো তো এটা না এখন কি বাইরেটা হচ্ছে নিচেরটা হচ্ছে না এটা হচ্ছে এটা হচ্ছে এখন বুঝতে পারছো কোন অ্যাঙ্গেল নিচ্ছি আমরা ক্লিয়ার হইছে আচ্ছা ঠিক আছে যাও দাঁড়াচ্ছ না চলে যাও ওকে
ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে এতক্ষণ ধরে যা যা কথা বললাম এই স্লাইডের মধ্যে সব দেওয়া আছে, হ্যাঁ? জিনিসগুলো বুঝতে কষ্ট হবে, এই জন্য আমি একটু এক্সপ্লেইন করে বললাম। তো এই যে ইন্টিগ্রাল রেডিয়াল ইউনিফর্ম অফ শেপ ই ডট গুণ কার সাথে হইছে d অফ a, হ্যাঁ, সারফেসের সাথে আমার যে ডিফারেন্সিয়েশন আছে এটা করলে আমি e টাইমস 4 পাই স্কয়ার পাই। কেন 4 পাই স্কয়ার পাই বলো তো? আমার যে স্কয়ারের সূত্রটা বসাই দিছি, অথবা আমার যদি q বরাবর বসাই তাহলে 4 পাই এপসিলন নট r স্কয়ার। এটা কি বুঝো না? বেসিক্যালি আমার যে ফর্মুলাটা আছে এখানে, এই যে ফর্মুলাটা এটা যদি ভাঙি, হ্যাঁ, ভাঙার ফলে কি আসছে দেখো, e ইনটু 4 পাই r স্কয়ার, রাইট? এটা মিলে তো q আর এটা এপসিলন নট, হ্যাঁ? সো আমি যদি এখানে লিখি এটা 4 পাই r স্কয়ার এপসিলন নট হচ্ছে না, দেখো তো খেয়াল করে এটা হচ্ছে না, বুঝতে পারতেছো? দেখো তো এটা আমি লিখছি q বাই 4 পাই এপসিলন নট r স্কয়ার, q বাই 4 পাই এপসিলন নট r স্কয়ার। বেসিক্যালি আমার তো একটা মান দেওয়া লাগবে। স্কয়ার মানে কি? আমার একটা গোলক না, গোলকের তারা ব্যাসার্ধ থাকবে, তো ব্যাসার্ধ যদি আমি দিই তাহলে তুমি মান বের করতে পারবো না? কে বুঝে না বলো? আমি যে নির্দিষ্ট সারফেসটা নিলাম, এই যে গোল সারফেস, ওর তো একটা ব্যাসার্ধ আছে না, একটু r, তাহলে আমি যখন এটা বের করব যে ওই সারফেসের মধ্যে ফ্লাক্সটা কত, তো তোমাকে আমি কিসের মান দিব বলো? r এর মান দিব না? আর কি e এর মান দিব না? ইলেকট্রিক ফিল্ডের মান যদি আমি দিয়ে দিই, r এর মান দিয়ে দিই, তাহলে কি তুমি ফ্লাক্সটা বের করতে পারবা? হ্যাঁ কি না বলো? হ্যাঁ। পারবা। আচ্ছা, যদি আমি সারফেসের মান বলে দিই a, ওকে, যদি a বলে দিই তখন কি তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে না? ইন্টিগ্রেশন মান বসাতে হবে না? সো আমি যদি তখন একটা সারফেস এরিয়া বা ভলিউম কিছু একটা বলে দিই, তখন তো তোমাকে এটার মান ইন্টিগ্রেশন করে বের করতে হবে। আমি ওটা করে ফর্মুলা বের করে তোমাদের এটা বলে দিচ্ছি যে এনক্লোজ এরিয়ার ক্ষেত্রে q বাই 4 পাই r স্কয়ার r এপসিলন নট করলেই তোমার মানটা চলে আসবে। ওকে, আচ্ছা, এখন কথা হলো কি এখানে কি ভ্যালু বসাতে পারবে না তোমরা? এই চার্জের একটা ভ্যালু বলো না, 1.6 × 10⁻⁹ কুলম্ব, হ্যাঁ? আর একটা ভ্যালু বলো 1 মিটার। আচ্ছা, এপসিলন এর ভ্যালু কত? বসে দিলে যা হবে তাই आंसर। এটা বুঝে নাকি আমাকে বলো, আমি আবার এটা রিপিট করতেছি। আচ্ছা, এই গস লর উপর ডিপেন্ড করে কিছু ইন্টিগ্রাল ফর্ম আছে, ডাইভারজেন্স থিওরেম আছে, তোমার হলো কি এনক্লোজ ইন্টিগ্রাল ফর্ম আছে, ডাইভারজেন্স থিওরেম আছে, ইকুয়েট করে ওরা হলো আবার একটা সূত্র বের করছে, সেটা হলো কি রো বাই এপসিলন নট। এটা হলো কি ম্যাক্সওয়েলের ফার্স্ট ইকুয়েশন। আচ্ছা, বেসিক্যালি গসের সূত্র আবিষ্কার করার পরে আরো কিছু বিজ্ঞানী আছে, তারা হলো কি এটা নিয়ে একটু মাথা ঘামায়। তারা একটু এভাবে চিন্তা করে যে আমি তো গস তো হলো কি একটা সারফেস এরিয়ার মধ্যে কাজ করছে, আমি যদি ভেক্টর নিয়ে কাজ করতে চাই, হ্যাঁ, ভেক্টর তো আলাদা একটা ফিল্ড, যে ডিফারেনশিয়াল ফর্ম নিয়ে কাজ করতে চাই, ঠিক আছে? তো তখন কি হবে? তখন ম্যাক্সওয়েল আবিষ্কার করে যে এটাকে যদি আমি একে ভাঙাই আলটিমেটলি আমি ডেল অপারেটর দিয়ে যদি গুণ করি, মনে করছে ডেল অপারেটর ফার্স্ট থেকে পড়ছিল, তোমরা ভেক্টর চ্যাপ্টার পড়ছিল না ইন্টারে? তখন ডেল অপারেটর কথা পড়ো নাই? ভুলে জি গেছো? স্যার। হ্যাঁ, উল্টা ত্রিভুজ। আচ্ছা, সো ওকে আমি ডট গুণ করলে আমি কি পাবো? রো বাই এপসিলন নট। এটা হলো যে ম্যাক্সওয়েলের ফার্স্ট ইকুয়েশন। আচ্ছা, তো গসের সূত্র কোন কোন জায়গায় কাজ হয় এখানে লেখা আছে, আমি ওই কথাগুলো তোমাদের পয়েন্ট আকারে লেখাইছি আর কি, যেটা তোমরা দেখতে পাচ্ছ সিলিন্ড্রিক্যাল সিমেট্রিক ক্ষেত্রে, স্ফেরিক্যাল ক্ষেত্রে আর হলো প্ল্যানারের ক্ষেত্রে, হ্যাঁ? এক এক ক্ষেত্রে এক রকম ফর্মুলা হয়, তোমরা একটু দেখে নাও এখানে কি কি আছে। এটা তোমাদের আলটিমেটলি পরীক্ষা থেকে আসবে। আমি একটা মান দিয়ে দিব, বলে দিব যে সিলিন্ড্রিক্যাল লাইন চার্জ, তো সিলিন্ড্রিক্যাল লাইন চার্জ হলে কি হবে? এই ফর্মুলা হবে, এই ফর্মুলায় তুমি মানটা বসাই দেবে। আচ্ছা, এই পেজে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা বুঝতে না পারো আমাকে বলতে পারবে, স্যার এই জায়গায় আমি এটা বুঝি না। সমান কি করতেছো? বুঝতে পারছো? এখানে দেখোই নাই তুমি, বুঝবে কেন? আচ্ছা, এখানে আসলে বোঝার কিছু নাই, কারণ আমরা শুধু স্পেন নিয়ে কাজ করছি এতক্ষণ। এই ফর্মুলাটা আছে না, এই দেখো এই ফর্মুলাটা আমরা কথা বলছি, ওকে? সো এই ফর্মুলাটা কথা বলছি, এখানে মান বসাইছি। সেম ভাবে প্রত্যেকটা এক একটা করে ফর্মুলা আছে, ইকুয়েশন ডিরাইভ করছে, পরে আলটিমেটলি এই মানটা আসছে। তোমাদের আমি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন জন্য যাচ্ছি না, একদম শর্ট ফর্ম যেটা আছে সেটা আমি এখানে বসাই দিছি, হ্যাঁ? আচ্ছা, ওখান থেকে মাইক্রোফোনটা খুলে ফেলো।
বুঝতে পারছো? এখানে প্লেনের ক্ষেত্রে কি হবে এটা এখানে লেখা আছে। বেশ কিছু ফর্মুলা আছে, ওকে, মানে সরি কোশ্চেন আছে যে আমি যদি একটা কি বলে লাইন চার্জ এক্সপ্লেন কোথায়, হ্যাঁ এটা দেখো যে একটা ইউনিফর্ম ফিল্ড আছে E is equal to 300 NC, মানে NC inverse 1 passes through a flat 0.4 meter square area। তার মানে A এর মান দেওয়া আছে, Q এর মান দেওয়া আছে, কত দেওয়া আছে বলো তো? 6 ডিগ্রি দেওয়া আছে। ফাইন্ড দ্য ফ্লাক্স। আমরা ফর্মুলা কি জানি? phi is equal to E cos theta, শুরুতে লিখছিলাম E এর মান 300, E এর মান 0.4 আর cos এর মান কত? 60 ডিগ্রি। তার মানে মান হচ্ছে অ্যানসার শেষ। এখন খেয়াল করে দেখো, পরীক্ষা যেটা একটু ঘুরে আসতে পারে, টিল্ট 6 ডিগ্রি টু দা ফিল্ড, ভালো করে বোঝার চেষ্টা করো। 60 ডিগ্রি কার সাথে? ফিল্ডের সাথে। আমি যে দেখলাম না, সেটা ফিল্ডের সাথে ছিল। আচ্ছা, আমি যদি বলি যে 60 ডিগ্রি টু দা সারফেস, তখন কি করবা? তাহলে থেকে শুরু হবে। বিয়োগ করলে 30 হ্যাঁ, 96 অ্যাঙ্গেল সিস্টেম বিয়োগ হবে না, বুঝতে পারছো? আমরা তো এই অ্যাঙ্গেলে কাজ করতেছি। যেটা আমি বললাম যে ধরো সারফেস সাথে হলো 60 ডিগ্রি, আমার তো এটা লাগবে, তাই না? এটা কিন্তু কি করতে হবে? 90 - 60 করতে হবে না? তাহলে কি 30 থিটার মান 30 ডিগ্রি হলো না? আমি তো ই এর ক্ষেত্রে বলি না, ঠিক আছে? আমি বলছি সারফেসের ক্ষেত্রে। তখন কি করবা তুমি বলো? বা অন্য একটা প্লেনের ক্ষেত্রে তখন তুমি কি করবে বলো? মাইনাস করে দিবা না? এই পয়েন্টে ধরতে পারছো? আচ্ছা, ভালো কথা। দেখো এখানে আর বেশ কিছু ফর্মুলা আছে, এগুলো আমি একটু ডিসকাস করছিলাম লাস্ট ক্লাসে, তোমরা একটু এগুলো দেখো, হ্যাঁ? ম্যাথ একাডেমি পরীক্ষা আসবে। আচ্ছা, পরীক্ষায় প্রচুর ম্যাথ আসবে। তোমরা যদি বলো না স্যার আমরা ম্যাথ ভয় পাই, থিওরি দেয়, তাহলে এই যে যেগুলো এতগুলো পড়ালে ওগুলো প্রমাণ করতে হবে। কোনটা ম্যাথ ভালো? পরে আমার উপর দোষ দিও না, হ্যাঁ? স্যার এক্সামের মধ্যে যদি আঁকা কি করে এক্সাম্পল দিয়ে দেই, তাহলে কি মার্ক দিবেন নাকি একদম ম্যাথ করে টরে সব বুঝে ম্যাথ ছেলে তুমি আঁকাই গেল। না ধরেন ম্যাথ চাইছেন তো অর্ধেক ম্যাথ দেখছি বাকিটা পারতেছেন অর্ধেক ম্যাথ কি হবে ভাই? ইয়ে ইজ ইকুয়াল টু cos θ, এখানে অর্ধেক কি আমাকে বুঝতে ক্যালকুলেট করে 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 হচ্ছে কি মানে আলটিমেট পর্যন্ত যেতে পারে। তো জাস্ট পাশে হচ্ছে কি মানে ম্যাথ তো দিচ্ছে, ম্যাথের সাথে আর কি এক্সট্রা ভাবে আমরা হচ্ছে একটু কিছু যদি এক্সাম্পলের সুযোগ থাকে, তো যদি ওইটা প্রশ্নের সাথে তুমি অ্যানসার করো, তুমি আগে কেন লিখতে যাবো ওটা বলা জিনিস আমি বুঝতেছি না আসলে। ম্যাথটা তুমি যতটুকু অ্যাপ্রোচ করো অতটুকু তুমি নাম্বার পাবা। ম্যাথের কিন্তু আমি একটু বলি, এই এগুলো পছন্দ না, এত ক্লোজ হয় না ক্লাস। তুমি কি সামনে আসো তো বাবা? সামনে আসো, পিছনে সামনে আসো না, পিছনে তুমি সামনে আসো, হ্যাঁ এখানে বসো। এত ভদ্র একটা ছেলে আর এখানে ঘাড়ে পড়ে যাওয়া ক্লাস। আমি আসল শিখ নিয়ে কথা বলছি, তুমি কোন শিখ নিয়ে শিখো? সামনে দেখো, সেটা হলো গিয়ে কি বলতেছিলাম, পরীক্ষায় যদি কোনো ম্যাথ আসে, ওই ম্যাথ যদি ধরো অ্যানসার না মিলে, তাহলে সে 90% নাম্বার পেয়ে যাবে। বুঝতে পারছো? আমি কখনো মানে উত্তর জন্য নাম্বার দিই না, কারণ উত্তর তুই ঘুম থেকে সরিয়ে দিতে পারবা। নাম্বার মেইন নাম্বারগুলোকে ফর্মুলার জন্য আর প্রসেসের জন্য। তুমি যদি প্রসেস করে না পারো, তাও তুমি 80 থেকে 90% নাম্বার পেয়ে যাবে। মানে ধরো 5 এ 4 বা 5 এ 5 পেতে পারো। তো অ্যানসার ভুল হলে তুমি ফুল মার্কস পাবে, এমন হতে পারে। ডিপেন্ড করে আমি সকালবেলা বা রাতের বেলা কি খাইছি। বুঝতে পারছো? কিন্তু আমি 80% নিচে দিব না তোমাকে। আমি বুঝতে পারতেছি তোমার ম্যাথ, তোমার পুরো ম্যাথই ভুল, কিছুই হয় নাই, মানে উত্তর তো কিছু হয় নাই, তুমি মিলাতে পারো না। তুমি ক্যালকুলেশন আগাইছো, একটা প্রসেস কোন দিছো, কোন ঠিক আছে, ওটার জন্য তুমি নাম্বার পেয়ে যাবে। তাই বলে এই না যে খালি সূত্র লিখে মান বসে দিলে হয়ে গেল। হ্যাঁ, যদি এমন হয় যে একটু ডিফারেন্সিয়েট করতে হবে 5-6 লাইনের ম্যাথ, তুমি এক লাইন ফর্মুলা দিয়ে মান বসে তারপর পারতেছো না, ওটার জন্য তুমি হলো 80% নাম্বার পেয়ে যাবে, 90% নাম্বার পেয়ে যাবে। বুঝতে পারছো? এটা ইঞ্জিনিয়ারিং একটা মজা। ঠিক আচ্ছা, তো স্যার হ্যাঁ, এখন আপনি যদি কোনো এক্সপ্লেনেশন টাইপের প্রশ্ন করেন, হ্যাঁ এই জিনিসটা কি করো তাহলে আমরা কিভাবে লিখবো? আমরা লিখবো নাকি একটু সিম্পল ভাষায় যতটা ছোট করে পারি লিখবো? যেভাবে তুমি আমাকে বুঝাইতে পারো। এখন সিম্পল ভাষায় বুঝাবা নাকি রচনাতে বুঝাবা না ছবিতে বুঝাবা, তোমার ব্যাপার। যদি রচনা দিয়ে আপনি কি কেটে দেবেন? রচনা যদি রচনার মতো হয়, পড়ার মতো হয়,
ম্যাক্সিমাম রচনার ক্ষেত্রে ফিজিক্সের রচনা লাগে না, আমি কোনো কোশ্চেনও দিই না আর কি। হ্যাঁ, আমার পছন্দ না, কারণ আমার তো করতে হবে, আমি চাইলে আমি এমন কিছু দিব যেন হলো গিয়ে তোমারও কাজে লাগে আমারও কাজে লাগে, ঠিক আছে? গসের লর বাস্তব প্রয়োগ ব্যাখ্যা করো, 10 মার্ক। এটা তো বাংলা পরীক্ষা না, ঠিক আছে? এখানে আমি 1-2 মার্কের জন্য একটা কোশ্চেন দিতে পারি, তুমি যখন 3টা পয়েন্ট লিখে দিবা শেষ, 1 2 3 3 এ 3 ফুল মার্কস। জাস্ট এই 3টা লিখলে ফুল মার্কস। এন্ড তুমি কেন এস লিখতে যাবে আমি জানি না আসলে। গসের ল কোথায় কোথায় রিয়েল লাইফে অ্যাপ্লিকেবল বা গসের ল অ্যাপ্লিকেশনটা বলো। 3টা পয়েন্ট লিখলেই শেষ। একটা হলো কোন সূত্রে অ্যাপ্লাই করা যায় যদি সেটা পয়েন্ট চার্জের বাইরে যায়, পয়েন্ট চার্জের মধ্যে থাকে, সেখানে একটা কি বলে এফেক্ট আছে। ইনফিনিট লাইনের ক্ষেত্রে আমি গসের সিম্বলিক্যাল ল অ্যাপ্লাই করতে পারবো, আর যদি কোনো কন্ডাক্টের ক্ষেত্রে এই শূন্য হয় ওখানে গসের ল শেষ। 3টা পয়েন্ট লিখলে ঝামেলা শেষ। তুমি কেন রচনা লিখবা, কেন সবসময় নষ্ট আমি জানি না। 3 লাইন 3 মার্কস। এটা লিখতে মনে হয় 1 লাইন লাগবে। আমি বুঝাতে পারতেছি? সো কোশ্চেনগুলো ওরকমই হবে। আচ্ছা, ইলেকট্রিক পোটেনশিয়াল আলোচনা করা হয়েছে এখানে। আচ্ছা, ইলেকট্রিক পোটেনশিয়াল যেটা আছে এটা মেইনলি স্কেলার রাশি। হ্যাঁ, এটা হলো কোনো ভেক্টর রাশি না। সো হ্যাঁ, আচ্ছা, স্কেলার রাশি একটু খেয়াল করে দেখো। আমার একক চার্জের ক্ষেত্রে যে কাজ করা হয় যেটা তুমি পড়ে আসছো আগে, আমি তো মুছে দিলাম। হ্যাঁ, এটা পড়ে আসছো যে v0w/q ছোটবেলাতে পড়ে আসছো, মানে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে একটা একক চার্জকে ক্যারি করতে বা মুভ করতে বা পুশ করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে আমরা বলে থাকি v বা ইলেকট্রিক পটেনশিয়াল। হ্যাঁ, আচ্ছা, সো কি আচ্ছা এটা তো শুনে যাও। একটা মানুষ খাবার রস হয়ে যায়, তোমাকে ডায়াবেটিস না স্যার। ওকে, খেয়াল করে দেখো। এখন পার্টিকুলারলি w এর একটা ভ্যালু আছে, আমরা চাইলে বসাতে পারি। তারপরে দেখো এই জায়গাটায় p = 1.45 টাইমস q বাই r। হ্যাঁ, 1.45 কি হলো বলো তো? আমার যে ইন্টিগ্রাল r আছে এটা হলো কি মাইনাস ইনফিনিটি থেকে, মানে এটা একটা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। সো বেসিক্যালি আমি এই যে লেন্থটা আছে dl, এই বরাবর যে ইলেকট্রিক ফিল্ড আমার কাজ করতেছে সেটাকে আমি ইন্টিগ্রেশন করে আমি v পাচ্ছি। হ্যাঁ, সো পয়েন্ট চার্জের ক্ষেত্রে সেটা হলো স্কেলার, এবং সেই ক্ষেত্রে আমরা বলতে পারি 1/4πε0। এখন তো এই সূত্রগুলো পড়ে আসছো, পড়ছো না এটা? জি স্যার। ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল গুলো দেখো। এটা তোমরা পড়ে আসছো যে ইন্টারের বইয়ে সাধারণ তখন স্যারের বইয়ে একটা ম্যাথ ছিল এরকম যে চারটা, একটা বড় ক্ষেত্রের ক্ষেত্রে 4টা পয়েন্ট চার্জ আছে, কর্ণ বরাবর গেলে কি হবে। হ্যাঁ, এই বড় ভাগ করলে কর্ণের মান কত, এটা মানে সরি কত কি বলবো কাজ করতে হয়। হ্যাঁ, এই ম্যাথগুলো ছিল ওখানে, ভি বের করতে হবে। সো দেখো, চার্জেস q1 +4 মাইক্রোসিক, মানে একটা হলো গিয়ে 4 মাইক্রোকুলম 00 পয়েন্টে, আর একটা হলো 2 মাইক্রোকুলম 30 পয়েন্টে। হ্যাঁ, সো আমার পটেনশিয়াল এনার্জি বের করতে হবে p04 পয়েন্টে। আচ্ছা, এটা কি বুঝো? 04 30 00 x বরাবর হচ্ছে x এর মান আর y এর মান। আসো আঁকি, এসো আমরা আঁকি করি। 00 পয়েন্ট মানে এটা, তাই না? 0,0 কত দেওয়া আছে 0,0 তে? 4 মাইক্রোকুলম, রাইট? মানে পয়েন্ট চার্জ কত? 4 * +10⁻⁶ কুলম। এটা বুঝে নাকি? এটা কত? q1। তারপর কত আছে? 3,0 কিন্তু হলো কি 3,0 3 কোন লিখে বলো? x এটা 3 না? আচ্ছা, এটা হলো যে 3,0, তার মানে x অক্ষ বরাবর 3 আর y অক্ষ বরাবর 0। এটা কত? -2 মাইনাস q2। আর কি দেওয়া আছে? 0,4
ফাইন্ড দ্য পটেনশিয়াল এট পি। আচ্ছা, পটেনশিয়াল বের করতে বলছে, তার মানে আমি যখন এই চার্জগুলোকে একটা জায়গায় নিয়ে যাব তখন আমার একটা কাজ হবে, আর কাজ হলে কি পাবো বলো? একটা পটেনশিয়াল পাবো না? আচ্ছা ঠিক আছে। সো 0,4 মানে কি বলো তো? x equal এরকম একটা জায়গা আমাকে নিতে হবে, এটার নাম কি? এটা মান কি বের করতে হবে। তার মানে আমি যদি এখন এগুলো কানেক্ট করে দিই সবগুলো, কত কি হয় বলো তো? একটা পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করা যায় না? আচ্ছা ঠিক আছে। বিফোর অ্যাপ্লাইং পিথাগোরাস আমি এখানে, আচ্ছা চলো আমরা এখন হলো গিয়ে মেজার করা শুরু, রাইট? আর এখানে একটু উপরে যাই, এটা চিন্তা করে দেখো। আচ্ছা দেখো তো খেয়াল করে, দুইটা চার্জের ক্ষেত্রে পটেনশিয়াল কি লেখা আছে বলো তো? u বা v হলো k q1 q2 বাই r না? এটা লেখা আছে না? আচ্ছা খেয়াল করে দেখো তো, এখানে ফর্মুলাতে আমরা কি করছি বলো তো? একটা চার্জের ক্ষেত্রে যদি একটা চার্জ থাকে কিন্তু যদি শূন্য হয় বা অ্যাবসেন্ট থাকে তাহলে কি k q বাই r হয় না পটেনশিয়াল বের করার ক্ষেত্রে? বুঝতে পারতেছো? আচ্ছা এখন কি করা যায় বলো তো? আমি r1 r2 দ্বারা বের করছি, বলো তো r1 r2 কিভাবে বের করছে? তুমি বলতে পারবা? স্যার এই যে x এর মানটা কিভাবে? বুঝতেছি না আসলে আমার কেউ পারবা একটু? স্যার এর মূল বিন্দু থেকে স্যার হচ্ছে যে যেহেতু কিউবটা আমাদের বের করা লাগবে মূল দেখো তো আমার মাথা কাজ করছে, লিখে দাও তো। ব্যাগ নিয়ে আসবা? লিখে আসছি। লিখে দাও তো কিভাবে হইলো? r1 টা তুমি সেটাকে বের করো। এটা হচ্ছে যেহেতু এটা 0 আছে এখানে 4 গুণ পড়ে গেছে, এটা 4 পরে এখানে দেওয়া আছে 3 হবে 3 যেটা পিথাগোরাস 4 আছে এটা 90 ডিগ্রি আছে এটা হয়। তাহলে এটা কি আমি দেব? বুঝতে পারছো? ডিসটেন্স গুলো মেজার করে আমি কি করছি বলো তো? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল z স্কয়ার। বুদ্ধিমান স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। মনে পড়ছে? আচ্ছা ঠিক আছে। সো বেসিক্যালি আমরা দুইটা r পাই, একটা r হলো গিয়ে 0 আর 4 এর ক্ষেত্রে, আরেকটা পাই হলো গিয়ে 3 আর 4 এর ক্ষেত্রে। এইজন্য আমি এটা 5 পাইছি। দুইটা রেসপেক্ট। সো একবার আমার ব্যাসার্ধ হচ্ছে কি বলতো 4 আর 1 আমি ডিরেক্ট লিখতেছি, আর একটা r2 কত বলতো 5। আচ্ছা এখন আমাকে একটু বলো প্রত্যেকবারের ক্ষেত্রে এই যে r1 টা আছে এটা কি q1 এর জন্য না? আর এখানে যে q2 টা আছে এটা কি r2 এর জন্য না? বলতো কনস্ট্যান্ট k তো ফিক্স থাকবে, আমি বাবা r1 এর মান বসাবো কত 4 আর q1 এর মান কত দেওয়া আছে না দেখো তো। আচ্ছা q1 এর মান যদি দেওয়া আছে এখানে মানটা বসাবো, r এর মান যদি দেওয়া মানটা বসাবো, q2 এর মানটা বসাবো, r2 এর মানটা বসাবো, দেখো কত আসে। সবাই করো ক্যালকুলেটর। আচ্ছা স্যার ওটা হচ্ছে আপনি একটা মান চার্জের মান 0 ধরছেন না, হ্যাঁ তো ওইটার সাথে সব গুণ অবস্থায় আছে, তো পুরো চার্জারটা 0 হওয়ার কথা। না চার্জটা শূন্য হবে, বুঝছেন তো? 0 পয়েন্টে আছে, চার্জ 0 ধরে নেই, শূন্য মানে মূল বিন্দুতে আছে, কিন্তু চার্জের মধ্যে একটা ভ্যালু আছে, দেখো প্লাস করতে দেওয়া আছে। কে বুঝতেছ না বলো, আমি বুঝাই দেবো, কোনো সমস্যা নেই। হতে পারে একটা জিনিস কম বুঝতে পারো। স্যার কে ভ্যালুটা কি দেওয়া থাকবে? কে ভ্যালুটা কি দেওয়া থাকবে? না কে জানো তো না, 9 কে করছে না 9 এটা কে মানে সি আসলে, বুঝতে পারছো?
613 এটা কি ইউনিট রিপোর্ট? শিওর? তো টেলসে তোমাদের কত বেরিয়েছে বলো তো? 9011টা মিলছে এটার সাথে? আচ্ছা খেয়াল করে দেখো, একটা প্লাস আছে একটা মাইনাস আছে, কারণ আমার এখানে একটা মাইনাস সাইন দেওয়া আছে। আমরা এর আগে শিখছিলাম দুইটা চার্জ যখন প্লাস আর মাইনাস হয় এবং রাশি দিয়ে স্কেলার রাশি হয়, ভেক্টর রাশি না, ভেক্টর রাশির কোনো প্রবলেম তখন কিন্তু প্লাস মাইনাস একটা ডিরেকশন লাগবে সাথে। ওকে, যেহেতু আমার কোনো ডিরেকশনের কোনো ইস্যু নাই, সেহেতু দুইটা চার্জ যদি একই লাইনে আছে, তারপরে আবার আমরা ইজিলি কি করতে পারি বলতো, নেট চার্জটা বের করতে পারি না, মানে সরি নেট ওয়ার্ক ডানটা বের করতে পারি না। সো নেট ওয়ার্ক ডান কত আসছে বলো, দুইটা ভোল্ট যোগ করলে পেয়ে যাবো না? সো নেট ভি কত হয়? ভি নেট 9000 আর কত আছে 5400 ভি হয় না? দেখো তো বের হয় কিনা এটা। সো এখন যেহেতু আমার পটেনশিয়াল বের করতে বলছে, ইলেকট্রিক পটেনশিয়াল, পটেনশিয়াল বলতে পোটেনশিয়াল এনার্জি চাইছে, হ্যাঁ? সো এনার্জি ক্ষেত্রে আমার ফর্মুলাগুলো আগের পেজে দেওয়া ছিল, দেখো W is equal to মানে ওয়ার্ক পার অ্যাসেম্বল আর কি। সো W is equal to del of U, এই যে U, U1 U2, ওকে, del U যেটা আসছে মানে আমার নেট যেটা আসছে সেটা V না, সরি del U, যে নেট যেটা আসছে যে পরিমাণ ওয়ার্ক ডান হইছে সেটা বেসিক্যালি কি বলতো Q del V এর সমান, হ্যাঁ? সেটা কি বলতো Q del V এর সমান। আচ্ছা U কেন নিব, তো V ছিল। আচ্ছা সো Q del V সমান, এখন Q কত বলতো? P এর মান কি দেওয়া আছে? জি স্যার দাও। কোথায় দেওয়া না আছে? পি এর মান দাও ছিল আসলে স্যার। হ্যাঁ, Q এর মান কি দেওয়া আছে বলতো? Q এর মান কি দেওয়া আছে? বলো। আচ্ছা একটু বলি, নরমালি যখন কোনো চার্জের মান দেওয়া থাকবে না তখন আমরা টেস্ট চার্জ নিয়ে কাজ করতে পারবো। সেই টেস্ট চার্জের মান হলো কি 1 কুলম্ব। যেহেতু আমার এটা 4 মাইক্রোকুলম্ব, এটা 2 মাইক্রোকুলম্ব, তাহলে এখানে আমার টেস্ট চার্জটা কত? 1 মাইক্রোকুলম্ব। সো 1 মাইক্রোকুলম্ব ভাঙলে বলতে বলো তো 10 - 6 হয় না? এটা আমি দেখাতে পারবো না, 1 × 10 - 6 কুলম্ব হয় না? এটা কি তুমি লিখছো, তারপর দেখছো দেখো 10 - 6, আর আমার সাথে কি del v ইনটু del v। সো del v এর মান কত? 5400, তার মানে এখানে হয় 5400। এটা বুঝা নাকি বলো? ফর্মুলা হলো কি আমার টোটাল যে ওয়ার্ক ডান আছে সেটা হলো কি del u এর সমান। del u মানে হলো কি ওই যে পরিমাণ আমি ওয়ার্ক ডান করতেছি মানে ভোল্টেজকে নাড়াচাড়া করতেছি তার সাথে আমি কিউ চার্জে গুণ দিয়ে দিব। এই কিউ চার্জটা হলো কি আমার টেস্ট চার্জ, তাই না? কারণ আমার এখানে স্পেসিফিক চার্জের মান দেওয়া নাই। যদি আমি চার্জের মান দিয়ে দিতাম যে ফাইন্ড দ্য পটেনশিয়াল P এত কমা এত উইথ দ্য চার্জ অফ 3 মাইক্রোকুলম্ব, তখন তুমি বের করতে পারতাম। আমি বুঝতে পারতেছি তখন হলো ওই মান দিয়ে করতে পারতাম, কিন্তু যেহেতু কোনো কিছু মান বলা নাই তোমাদের টেস্ট চার্জ ধরে মানটা বের করতে হবে। ঠিক আছে, এবার একটু ভালো করে প্র্যাকটিস করো। আচ্ছা সবাই একটা পেজ নাও হাতে। এটা 9 ইউনিট লিখতে পারো। ই মানে কিন্তু 9। তোমার নামটা কি? আমার নাম রাফি। রাফি।
সবাই স্যার আমাদের ফেভারিট একটা এক্সপেরিমেন্টের নাম লিখবো না সবাই নিজের নাম আর এই সব বাজারে কাগজ হবে না, ভালো কাগজ না। নাম আর আইডি তো লেখা একটা কাগজ মানে যে সবাই নাম আর আইডি লিখে একটা কাগজ। এখন একটা পেজ নিবা সবাই, এখানে তোমার নাম আর আইডি লিখবো। সারপ্রাইজ এক্সাম আর এক্সাম রে ভাই হঠাৎ তোমার যেটা আমার লাগবে সময় 2 মিনিট, জাস্ট 2 মিনিট সময়। কেউ কান্নাকাটি করবো না, সবাই আগে থেকে মোবাইল ফোন যা আছে ক্যালকুলেটর বের করে রাখো, ধাপ ধাপ করে চাপাবা, ধাপ ধাপ করে অ্যান্সার বের হবে, ধাপ ধাপ করে অ্যান্সার লিখে দিবে। ঠিক আছে? আচ্ছা ওকে। স্যার আমরা কিছু বুঝতে পারি হ্যাঁ হ্যাঁ লেখাটা বোঝা যাচ্ছে না। লিখে নিতে এখনো বুঝতে পারছি। তুমি ভালো মানুষ না। যাও তোমাদের লিখে দিচ্ছি, তাও পারো। হ্যাঁ টাইম স্টার্টস নাও। কথা বলতে বলতে তোমার সময় শেষ হবে, এখন তুলতে পারো না কেন? স্লাইড দেখতে পারো, সমস্যা নাই। প্রশ্নটা বুঝালে কি চাইছে দেন অ্যানসার করো। এই প্রশ্ন দেখো, তারপর অ্যানসার করো। স্যার বিটা কোথায়? বিটা করতে গেছি, বিটা করতে আমার সূত্র তো লিখে দিছিলাম বোর্ডের মধ্যে একটু আগে। V1 এর সূত্র কি, V2 এর সূত্র কি, W এর সূত্র কি। স্লাইডে দেখো লেখা আছে তো, কারো কোনো ইচ্ছাই নাই স্লাইড দেখা। এখানেও লেখা আছে সব। আর তোমাদের 30 সেকেন্ড বাকি আছে।
ছিঁড়ে দাও তারপরে সময় শেষ কিন্তু জমা দাও মারি জমা দাও পিছন দিকে পিছন থেকে জমা নেবে হাসি নিয়ে আসো যাও জমা নিয়ে এসো বাচ্চা নাও নাও সময় শেষ হ্যাঁ জমা দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি নাও নাও জমা নাও তাড়াতাড়ি One bolo. After bolo one. 1, 2, 3, 4, 5, 7, 8, 9, 10, 11. 14 का 14 15 17, 18, 22, 23 24 26 ये जो ये घूमते से আমি জিরো what are we spicy? ওটা হচ্ছে প্রথম এই সবাই বসো ইতিটা নিয়ে যাও ইতিটা 10 মাদি 5 মারো বিল্লা 10 শান্তা 10 রাসিফ নূর মোহাম্মদ 0 রাসিফ 0 সিয়াম 0 নাই মাঠ শিহাব শিহাব কে 10 হুজাইফা কে 10 আটিমু 10 সাফির 0 শান্ত 10 রাব্বি কে গোলাম রাব্বি কে গোলাম রাব্বি কে গোলাম রাব্বি তুমি অনেক সুন্দর লিখছো কিন্তু শূন্য নাও আসলে শুদ্ধ করে করছে কিন্তু শূন্য পাইছে
ফয়সাল মুগ্ধ শূন্য পাইছো। রোজ রোজ স্যার কি 10 দিয়েছে না শূন্য দিয়েছে রোজ শূন্য, সোহান 10, আমজাদ হোসেন শূন্য, নাসিম কে 140, নাসিম 10 পেয়েছে, নাসিবুল 10, অবশ্য আইডিয়া অনেক কেন শূন্য পাইছো আইডিয়া শুভ শুভকে 10, আরিয়া অক্ষয় 10, কি লিখা শূন্য কি বলছো? রিমন 10, এই যে কিউ নাদিরা অনি, নাদিরা অনি 10, ও আচ্ছা এই কি তো আমি তো মনে করছি ও অপা 10, আমি তো এই যে ভাই আমি এটাই করতে গেছি আমি তো এই যে ভাই আমি শুনছই বাবা আমি কিছু মান আমার মান আলফি শূন্য, এই যে ঘুম আলফিকে শূন্য ছিল না এই জন্য ঘুম হয়েছে শূন্য তো আমার খাওয়া শূন্য করলে যেটা ছোঁয়া কিছুই করে নাই আমার না শূন্য, মিম ছোঁয়া শূন্য, মুজাহিদকে হ্যাঁ 10। আচ্ছা বেসিক্যালি এটা অনেক কঠিন ম্যাথ ছিল। স্যার কঠিন ম্যাথ না আমার এটা কেন পেয়েছে আসলে কিভাবে লিখতে কোনো কমপ্লেক্স আর একটা মান আছে না আমরা আর কেমন রাসেল যেটা করছে সে হলো গিয়ে আচ্ছা ওটা পরে আমি অ্যানসারটা বলি। আমার সেকেন্ড চার্জের পটেনশিয়াল চাইছে তাই না? ফর্মুলা কি ছিল? k/r রাইট? q2 এর মান 0 তার মানে কনস্ট্যান্ট যাই হোক গুণ দিলে 0 হবে। সেখানে আমার 1000 থাক 1 লাখ থাক আর 20000 কোটি থাক আমার মান সবসময় 0 হবে। আমি শুধু এই চার্জের জন্য আমি বের করতে বলছি। তোমাকে আমি কোনো ফর্মুলা চাই না, কোনো ইলেকট্রিক্যাল এনার্জি চাই না, কোনো ফ্লাক্স চাই না, ডেনসিটি চাই না, কিছু চাই না। কেন এসব মাথায় করতে গেছে আমি জানি না। প্রশ্ন বুঝে অ্যানসার করো, ঠিক আছে? কনসেপ্ট প্রশ্ন এক সিনারিও এত বড় অ্যানসার চাওয়া হবে একটু। অ্যানসার করতে বলে 4 মার্কস, না করতে বলে 0। আমি বুঝাতে পারছি? ও যেটা করছে ও আবার এখানে লিখছে 0/r = কমপ্লেক্স ইনফিনিটি। আপনার কথা ঠিক আছে? কমপ্লেক্স ইনফিনিটি তখনই হবে যখন 0 নিচে হবে। 0/r মানে = 0 হবে। তুমি পাকনার জন্য 0 পাইছো। তুমি যদি 0 দিয়ে কোনো কিছু ভাগ দাও তখন সেটা হলো গিয়ে আনডিফাইন্ড নাম্বার হবে। দ্যাট ইজ কল্ড কমপ্লেক্স ইনফিনিটি। 0 দিয়ে উপর থাকে তাহলে = 0 হবে। ঠিক আছে? আচ্ছা সবাই খাতাটা জমা দাও, আমি নাম্বারগুলো তুলবো আর কি দেখার জন্য দিছি। সবাই ক্লিয়ার হয়েছে কোথায় ভুল করছো? যারা প্রশ্ন বুঝতে পারে তারা পারছে, যারা পারে নাই তারা ভুল দিয়ে ছিল। পরীক্ষা কি মাহাদি অনেক কঠিন আছে তাই না? পরীক্ষা অনেক কঠিন। এই রাফি পরীক্ষা কেমন লাগছে? ভালো লাগছে? এত কান্নাকাটি করে কোনো ভালো লোকের না। আচ্ছা ঠিক আছে তাহলে ল্যাবে দেখা হচ্ছে, ল্যাবে চলে যাও। আর মাহাদি আর রাব্বিকে একটু গ্রুপে নিয়ে একটু বুঝাই দিও, ঠিক আছে? যে যেটা করবো আর কি। এই যে এখানে আমজাদ তোমরা দুটো একটা নাম্বার যারা এটা পাইছে তারা কিন্তু একটা নাম্বার পাবে। হ্যাঁ চলে যাও, ওকে ভিডিওটা